আলাপচারিতার তৃতীয় পর্বে আজকে আমরা যাকে পেয়েছি উনি বর্ধমানের একজন মাউন্টেনিয়ার এবং বর্ধমান থেকে আমাদের শহর থেকে উনি এভারেস্ট পিক করেছিলেন। সৌমেন সরকার মহাশয়, আমরা আজকে ওনার বাড়িতেই বসে আছি। আমরা পরিচয় করে দেবো সৌমেনবাবুর সঙ্গে। নমস্কার। তো সৌমেনদা, প্রথম যখন আপনি বড় হচ্ছেন তখন প্রথম আপনার কখন মনে হলো যে মাউন্টেনিয়ারিংকে আমি একটা পেশা হোক বা একটা একটা ফান স্পোর্টস বা একটা আমার অ্যাম্বিশন, কখন এটা ঠিক করলেন যে আমি মাউন্টেনিয়ারিং করতে চাইছি? অ্যাকচুয়ালি আমি একজন খেলোয়াড় ছিলাম, মানে ফুটবল খেলোয়াড়। মাউন্টেনিয়ার সম্বন্ধে অতটা পরিচিত ছিলাম না। প্রথম জীবন যখন আমি মানে 20 সালে 1990 থেকে 97-এর মধ্যে ওই সময়টা আমি কিন্তু ফুটবল খেলার প্রতি খুব জোর দিয়েছিলাম এবং ডিস্ট্রিক্ট লেভেলে প্রচুর খেলাধুলা করতাম। তারপরে আমি যখন চাকরি পাই তখন বর্ডার রোডস অর্গানাইজেশন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আছে, ডিপার্টমেন্ট আছে। তো সেই চাকরির পরিপ্রেক্ষিতে আমার কাশ্মীরে পোস্টিং হয়। কাশ্মীরে? আচ্ছা। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমি এই পাহাড়কে চেনা, পাহাড়কে ভালোবাসা, একটা এই ফিলিংটা আমার ওখান থেকেই জন্ম। পরবর্তীকালে যখন আমি মানে পিরোডি ওয়েস্ট বেঙ্গলে আসি, পূর্ত দপ্তরে চাকরি পাই, তারপর থেকে ওই যে নেশাটা, পাহাড়ে চড়া, হেঁটে ওঠা, হেঁটে নামা, দৌড়ে ওঠা, দৌড়ে নামা, এই অভ্যাসটা কিন্তু থেকে গেছিল। ফলে প্রথম জীবনে ধরুন আজ থেকে প্রায় 22 বছর আগে আমি প্রচুর ট্রেকিং করতাম। ট্রেকিং মানে বছরে 2টো তো করতামই, কোথাও কোথাও চলে যেতাম, ছোট বড়। তখন তো বুঝতাম না যে মাউন্টেনিয়ারিংয়ের ব্যাপারটা অতটা পরিষ্কার ছিল না আমাদের কাছে। তো তারপর থেকে এবার ধীরে ধীরে পাহাড়কে ভালোবাসা, ট্রেনিং নেওয়া, মাউন্টেনিয়ারিং হতে গেলে, ভালো ক্লাইম্বার হতে গেলে কি কি যোগ্যতা দরকার, সেগুলো কিন্তু পরবর্তীকালে রপ্ত করতে থাকি ধীরে ধীরে। আচ্ছা, আমরা যারা আম বাঙালি আমরা যারা, তা তো সিঁড়ি উঠতেই ভয় পাই। 3তলা উঠতে হবে, 4তলা উঠতে হবে, ছোটো ছোটো পাহাড়, মা ভাগ্নে, পরেশনাথ, এগুলো উঠতেও আমাদের দম বেরিয়ে যায় না, পারি না আমরা বলতে গেলে। তো সেখানে এভারেস্ট, আমরা এভারেস্টে তো অনেক পরে আসবো। আপনার যখন আপনি প্রথম কোন পাহাড় উঠেছিলেন, মানে প্রথম ট্রেকিংয়ের যে জীবনটা, আমি মাউন্টেনিং পরে আসছি, ট্রেকিংয়ের জীবনটা একটু বলুন না, মানে প্রথম কেমন ট্রেকিং করতেন? আমি বলি, প্রথম আমি গেছিলাম, যেটা মনে আছে আমার, তুঙ্গনাথ। আচ্ছা। আমার নাম শুনবেন, উত্তরাখণ্ডের তুঙ্গনাথ, মদ মহেশ্বর। হ্যাঁ, তো এই সবগুলো প্রথমে আমি ওইটা করেছিলাম। মদ মহেশ্বর গেছিলাম, মহামদ মহেশ্বর গেছিলাম। তো সেই রুটটা এত ভালো লেগে গেছিলো। তারপর থেকে তো বিভিন্ন ধরনের গোচেলা থেকে আরম্ভ করে রুপিন পাস, তারপরে আপনার আছে অনেক কিছু, এই সার পাস, যেগুলো নাম সবসময় মনে আসে না। তারপরে আপনার সিকিমে আরও কয়েকটা রুট আছে, সেগুলো করেছি, মানে অফ রুট আর কি। আর এমনি সান্দাকফু তো বেড়াতে যাওয়ার মতো মাঝে মাঝেই চলে যেতাম। হ্যাঁ, তো যখন মনে হতো চল সান্দাকফু ঘুরে আসি, এই রুট দিয়ে মানভঞ্জন দিয়ে উঠলাম, কোনোটা ফালুক থেকে উঠলাম। তো এইভাবে করতাম। তো পরবর্তীকালে দেখলাম এইটা করতে করতে একটু, মানে ট্রেকিং, পাহাড়ে চড়া, এটা তো মানে তার গ্রেড আছে, সেইটা পরবর্তীকালে জানতে পারলাম যে গ্রেড মানে কোনটা ইজি, কোনটা মডারেট, কোনটা ডিফিকাল্ট। তো এইটা করতে করতে একটু ডিফিকাল্ট করি, এই করতে করতে না, তখন মনে হতে লাগলো যে না, ক্লাইম্ব ইন্টারেস্ট যেটা জন্মায় আর কি। তো তার প্রতি ইন্টারেস্টটা জন্মায়। এখন দেখুন, এখন ইদানিংকালে সব ফোকাস হয়ে গেছে যে মাউন্টেনিয়ারিং করতে গেলে ট্রেনিং নিতে হয়। আমাদের সময় কিন্তু অতটা মানে কেউ অবগত ছিল না ব্যাপারটা নিয়ে, মাউন্টেনিয়ারিং নিয়ে। আচ্ছা। তো সেই সময় ওই অসুবিধা হতো, কোনো অভিভাবক পেতাম না মাউন্টেনিয়ারিংয়ের ব্যাপারে, মনে হতো চলে যেতাম। মানে আপনি ধরুন 2010 সালে দেবাশিস বিশ্বাস বা বসন্ত সিংহ রায় স্যাররা যেসব আছেন, ওনারা তাও গাইড পেয়েছিলেন একটা। আমরা তো সেসব কিছু পাইনি, গ্রামের ছেলে। তো পরবর্তীকালে যখন নিজেরাই শিখলাম, নিজেদের অভিভাবক হয়ে এইসব ট্রেনিংগুলো করলাম, পরেও জানলাম, এবং পরবর্তীকালে ধাপে ধাপে মাউন্টেনিয়ারিং। মানে আপনি ট্রেনিং কখনো নেননি, মানে স্পেশালি যে ট্রেনিং নিতে হয় মাউন্টেনিংয়ের জন্য? হ্যাঁ, সেটা প্রথম লাইফে নিই।
আচ্ছা, পরবর্তীকালে পরবর্তীকালে যখন ক্লাইম্ব করবো ভাবলাম, দেখলাম না এবারে আমাকে ট্রেনিং নিতে হবে। মানে আপনার প্রথম মাউন্টেনিয়ারিং কোথায়, মানে প্রথম মাউন্টেনে ওঠা, ও ট্রেকিং নয়, প্রথম মাউন্টেনে ওঠা আপনার প্রথম তাহলে কি? প্রথম প্রথমেই এভারেস্ট? ক্লাইম্ব বলতে আমি কুমারী পাশে গেছিলাম, সেখানে ওই পঙ্গরচুলা পিক উঠতে গিয়ে সত্যি কষ্ট হয়েছিল, মানে রোপিং করে গেছিলাম। তারপরে স্টক কাংরি নাম শুনেছেন, 6000 ফুটের ওপরে, 6000 মিটারের ওপরে। আচ্ছা, তো সেইটা করতে গিয়েও সেখানে টেকনিক্যাল ব্যাপার আছে কিছুটা। কাংয়াতসে 2 করতে গেছিলাম, সেটা ফেলিওর হয়েছি, সেখানেও টেকনিক্যাল ব্যাপার ছিল, মানে এগুলো সব সেমি টেকনিক্যাল। তারপরে যখন মাউন্ট নুন করলাম 7135 মিটার, তখন কিন্তু ফুল টেকনিক্যাল। তো তার আগে ট্রেনিংগুলো নিতে হয়েছে আমার। আচ্ছা, আমি বলছি যে কতটা ফিজিক্যাল ট্রেনিং লাগে আর কতটা মেন্টাল ট্রেনিং লাগে, যে একটা আমি পিক করব, মানে এভারেস্ট তো একটা বিরাট ব্যাপার আমাদের কাছে। এভারেস্ট মানে একটা মানে স্বপ্নেরও বাইরে, যে আমি এভারেস্টের ওপর মাথায় ওপর উঠে আমি ওপর থেকে দেখছি পৃথিবীকে। তো তার আগে কতটা ফিজিক্যাল ট্রেনিং করতে হয়, কতটা মেন্টাল ট্রেনিং করতে হয় একটা মানুষকে, কতটা দেখুন, কঠিন ব্যাপারটা? আমি বলি, এটা হলো ফিজিক্যাল ফিটনেস আপনার যদি 100% ধরেন, থাকতেই হবে। ঠিক। সেখানে মেন্টাল সেই পার্সেন্ট হিসাব ধরলে আপনাকে প্রায় 200% মেন্টাল প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, যে আপনি যে কোনো একটা পিক সাবমিট করতে যাচ্ছেন, অভিযানে যাচ্ছেন, আপনি চিন্তা করছেন, মানে আপনি প্রায় 50% আপনি সাবমিট করে ফেলেছেন। আচ্ছা। কটা মানুষ আপনি প্রথমে দেখবেন কটা মানুষ চিন্তা করে? চিন্তা করি না আমরা কেউ, মানে আমরা আমাদের আমাদের সাধারণ- জীবনে আমরা ভাবি না এসব কথা। এক্স্যাক্টলি, হ্যাঁ। সাধারণ মানুষের এইসব চিন্তা আসে না। ঠিক। যখন আমরা চিন্তা করব না, যখন একটা ধরুন বলে ফেললাম যে আমি এইটা করার ইচ্ছা আছে, তার মানে আমার কিন্তু ভিতরে ভিতরে সেটা প্রসেস হচ্ছে। ঠিক ঠিক ঠিক। প্রসেস হতে হতে আমি কিন্তু প্রিপারেশান নিচ্ছি মেন্টালি। আমি যখন মুখ থেকে বললাম যে আমার এটা যাওয়ার ইচ্ছা আছে, তার মানে আমি ভিতরে ভিতরে প্রিপারেশান নিচ্ছি, এবং সেটা যত টাইম এগিয়ে আসে সেটা তত স্ট্রং হয়। বলে না মেন্টালি কতটা ফিটনেস স্ট্রং হয়। এবং আপনাকে বাড়ি থেকে বেরোবার আগে অবধি বিভিন্ন এই ধরুন যোগাযোগ করা এজেন্সির সাথে, বা এই মানি কালেক্ট করা, বা এই ইকুইপমেন্ট জোগাড় করা, বা যাবতীয় এই প্ল্যানিংটা যে করছেন, কোন সময় যাচ্ছেন, এই প্ল্যানিং করতে করতে আপনার মানসিক শক্তিটা বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে একটা আমি কথা জিজ্ঞেস করছি, যে টাকা পয়সা, একটা গরিব ঘরের ছেলে সে যদি ভাবে যে আমি এভারেস্ট পিক করব, তো তাকে এই ফিনান্সিয়াল কী কী প্রবলেম তার আসতে পারে? মানে বুঝতেই পারছেন যে আমার কাছে টাকা পয়সা নেই, তো আমাকে সেই পিক করতে তো অনেক খরচার ব্যাপার। তো এটা কীভাবে ম্যানেজ করা যেতে পারে, বা আপনি কীভাবে ম্যানেজ করেছেন? আচ্ছা, বলি এখানে, আমি যখন এভারেস্ট যাব বলেছিলাম, তখন কিন্তু আমার কাছে টাকা পয়সা ছিল না, মানে খুবই কম ছিল, লিমিট, যে ওই টাকায় হবে না। সাপোজ ধরুন আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি তো 5 লাখ টাকা নিয়ে এভারেস্ট করতে পারবো না, কিন্তু মনের দিক দিয়ে তৈরি হয়েছি এভারেস্ট যাব, এবং ফান্ড কালেকশনের জন্য কী না করেছি আপনি কল্পনা করতে পারবেন না, কোথায় না কোথায় গেছি। অটোমেটিক ফান্ড কালেকশন কিন্তু হয়ে যায়। আচ্ছা, আমাদের বেঙ্গলে যারা আছে, যারা সাবমিট করে এসছে, তাদের ফান্ড কালেকশনগুলো ঠিক ওইভাবেই হয়, কিন্তু এই নয় যে তার কাছে পুরো টাকাটাই আছে, সে চলে গেল, এটা কখনোই ঘটে না। আচ্ছা, সরকার থেকে কি হেল্প করে এই ব্যাপারে, মানে ফিনান্সিয়ালি বলুন বা? এখানে এটা বলতে গেলে হয়তো একটু রুলসের বাইরে চলে যাব, কিন্তু আলটিমেট গভর্নমেন্টের একটা স্কিম আছে। আচ্ছা। কেউ যদি এভারেস্টে যেতে চায় 7.5 লাখস তাকে ডোনেশন দেওয়া হয়, তো সেইটা পাওয়া কঠিন কঠিন ব্যাপার। মানে ওখানে যে কমিটিতে যেসব মানুষজন আছেন আমাদের মতোই, তারা মানে মাউন্টেনিয়ার এবং এভারেস্টারও আছে বেশ কিছু, তারা এমন নিয়মকানুন বানিয়ে রেখেছেন যেটা পাওয়া খুবই দুঃসাধ্য, এবং সেটা চেষ্টাই করি না আমরা। কিন্তু আলটিমেটলি তো আপনি দেশের নাম মানে উজ্জ্বল করছেন। হ্যাঁ, অবশ্যই। এবং আপনার শহরের নাম উজ্জ্বল করছেন, আপনার রাজ্যের নাম মানে উজ্জ্বল করছেন। অবশ্যই। সেইখানে আমাদেরও তো একটা মানে দায়িত্ব আছে, একটা আপনাদেরকে আরও ইন্সপায়ার করা, যাতে আপনারা আগামী দিনে আরও অন্যান্য পিক করতে পারেন, আমাদের বর্ধমান নামই তো উজ্জ্বল হবে। আপনি বর্ধমান থেকে প্রথম যিনি এভারেস্ট উঠেছিলেন? হ্যাঁ, মানে আমি ডিস্ট্রিক্ট থেকে প্রথম, এবং বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত এই আপনাদের মতনই কথাবার্তা ভেসে আসে যে আপনি এর পরবর্তীকালে যদি এরকম কিছু করতে চান, আমরা আছি। অবশ্যই। এইভাবেই কিন্তু গড়ে ওঠে সম্পর্কটা, এবং আগামী দিনেও মানে আমি এভাবেই এগোবো, মানে আমার পরবর্তী অভিযান এভাবেই শুরু হবে। আশা করি সবাই হেল্প করবে,
গভর্নমেন্ট করুক আর না করুক, পাহাড়ে যাব। তাহলে আমরা এবার চলে যাই সরাসরি আপনার এভারেস্টের যে এক্সপিডিশন, আপনার অভিজ্ঞতা সেই নিয়ে। তো একদম প্রথম থেকে আমাদের বলুন যে যখন আপনি ঠিক করলেন এভারেস্ট যাব, তারপর আপনি কীভাবে ট্রেনিং করেছিলেন, প্রথম যখন আপনি দেখছেন আপনার চোখের সামনে এভারেস্ট, তখন আপনার কেমন অভিজ্ঞতা, আপনি ভাবছেন যে ওই উপরে আমি উঠতে পারবো কিনা, এভারেস্ট বেস ক্যাম্প, তাঁবু, যেগুলো আমার সিনেমায় দেখেছি, রিয়েল লাইফ দেখা তো সৌভাগ্য হয়নি, আমি জানি আমার মতো আপনাদেরও অনেকেরই হয়নি। তো এই পুরো একটা এক্সপিরিয়েন্স একটু বলুন না আমাদেরকে, যে কেমন আপনার লাগলো প্রথমবার এভারেস্টে দেখে চোখের সামনে যে এটা আমার উঠতে হবে, এটা আমার জয় করতে হবে, এবং উপরে গিয়ে ইন্ডিয়া ফ্ল্যাগ পুঁততে হবে আমাকে, আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গেলে। কেমন লাগলো আপনার? আচ্ছা, এখানে কিছু কথা আছে, সেটা হলো এভারেস্ট যাওয়ার এই যে চিন্তাভাবনাটা, এটা আমার একজন পরিচিত, আপনারা যাকে শেরপা বলেন, অ্যাকচুয়ালি আমরা বলি গাইড, মিংমা শেরপা, উনি অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের মানে আদিবাসী, কিন্তু ওনার যাবতীয় রিলেটিভস যা আছে সব কিন্তু নেপালে, ওনার ওয়াইফও নেপালের, তো ওরা শেরপা প্রজাতির, তো নেপালি ঠিক বলবো না, ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা। তো ওনাকে আমি আমার পরিকল্পনাটা জানাই যে আমি এভারেস্টে যেতে চাই, এবার আমি সেইভাবে আমি নিজেকে প্রস্তুতি করেছি। বলছে শিওর স্যার, আপনি পারবেন, এটা আমাকে বলেছে। তো উনি যখন বলেছেন তখন পারবেন মানে আমি পারবো। তো আমি বললাম তাহলে তো আপনাকে আমার সঙ্গে যেতে হবে। বলে হ্যাঁ শিওর। তো উনি সব কিছু কন্ট্যাক্ট করেছেন, যাবতীয় প্রোগ্রাম উনি করেছেন, ওনার সঙ্গেই আমি গেছি, দার্জিলিং হয়ে পশুপতিনগর হয়ে কাঠমান্ডু, সেখান থেকে রামেছাপ বলে একটা এয়ারপোর্ট আছে, সেখানের এয়ারপোর্টে গেলাম, সেখান থেকে এয়ারপোর্টে যেতে পারলাম না, ওয়েদার খারাপ বলে আমরা বাই রোডে গেলাম। আচ্ছা, লুগলা যেতে হয়। আচ্ছা, তো লুগলা থেকে নিচে একটা জায়গা আছে, সেই জায়গাটায় লুগলাতে যেতে পারলাম না, সেই জায়গা থেকে আমরা ট্রেকিং শুরু করলাম। তারপরে বিভিন্ন জায়গা আছে, নামচি বাজার, তারপরে তেংবুচে, ডিংবুচে, গোরখসেব, এইসব জায়গাগুলো আছে। সেই সব জায়গা হয়ে যখন বেস ক্যাম্পে পৌঁছালাম, বেস ক্যাম্পে পৌঁছে কিন্তু এভারেস্ট দেখা যায় না। আচ্ছা, এভারেস্ট মাঝে একটা জায়গা আছে, গোরখসেব যাওয়ার আগে মনে হয় একটা জায়গা আছে, সেই জায়গা থেকে সামান্য অংশটুকু একটু দেখা যায়, বাকি বেস ক্যাম্পে পৌঁছে দেখা যায় না এভারেস্টের মাথা। মানে ঢাকা থাকে, মানে সামনে অনেক কটা পাহাড় থাকে। খুম্বু আইসফল পেরিয়ে ক্যাম্প 1-এ গেলে আপনি এভারেস্টের চূড়াটা দেখতে পাবেন। তো প্রথম যখন দেখলাম, দেখুন অন্যান্য পাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে, নেতসে, তারপরে লোতসে, এই পাহাড়গুলো কিন্তু বরফে ঢাকা, মানে সাদা। কিন্তু এভারেস্টটাকে দেখে প্রথমে আমি অবাক হয়ে গেছিলাম যে একটা কালো রঙের পাহাড়, মানে বরফ অতটা নেই, খুব কম বরফ। মানে আমি ভাবছিলাম এটা এত লম্বা পাহাড়, মানে আমি ভাবতে পারছিলাম না। আর সবথেকে কঠিন চ্যালেঞ্জিং যেটা আমার মনে হচ্ছে পাহাড় চড়ার থেকে ওখানে যে 1 মাস সময় কাটিয়েছে, সেটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং। মানে বেস ক্যাম্পে আপনি 1 মাস প্রায় কাটাতে হয়েছে, মানে রোডের সঙ্গে, মানে বসে থাকা নয়, অ্যাক্লিমাইজ হওয়ার জন্য। তো মাঝে রোটেশন হওয়া, তারপরে পুমরি হায়ার ক্যাম্প বা গোরখসেব যাওয়া বা কালাপাত্থার যাওয়া, মাঝে মাঝে বেড়াতে যাওয়ার মতো। আচ্ছা, কষ্ট, মানে হেঁটে যেতে হয় তো? হ্যাঁ, ওপরে, মানে চড়াই রাস্তায়। আচ্ছা, সেগুলো মানে 5400 মিটার থেকে ধরুন পুমরি হায়ার ক্যাম্প যেতে গেলে 6000 মিটারের ওপরে। তো সেগুলো কষ্টই হতো, খুব চড়াই। তো সেই সবগুলো প্রত্যেক দিন ওইটা করতাম, ওসবগুলো মাঝে মাঝে ট্রেনিং করতে যেতাম আইসের ওপরে। এরপরে খুম্বু গ্লেসিয়ারে যেদিন গেলাম, ধরুন রোটেশনের ফার্স্ট টাইম, প্রথমে খুব ভয় লেগেছিল, কেননা খুম্বু আইসফল নিয়ে আমরা এখন তো ইলেকট্রনিক্স যুগ হয়ে গেছে, অনেক ভিডিও দেখি, যে ক্লিপগুলো দেখলে ভয়ঙ্কর জায়গা, তারপরে অত ক্রেভাস আছে, পড়ে যাওয়ার ভয়, হ্যাঁ, ওয়েদারের ভয়। ক্রেভাস মানে হচ্ছে দুটো পাহাড়ের মাঝে সেই একদম খাদ পুরো একদম, ওই উপরে ফাটল, মই দিয়ে সেই ফাটল, আমরা দেখেছি সিনেমাগুলো, মই দিয়ে সেই এপার থেকে ওপার যাওয়া হয়, মই লাগেই। আচ্ছা, আর যদি কেউ পড়ে যায় ওখানে একদম পড়ে যায়, মানে সেফটি থাকে। আচ্ছা, সেফটি থাকে, রিকভারি করা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর এই আপনি যেটা বললেন যে ল্যাডার, সেই ল্যাডারগুলো ওখানে ফিট করা হয়, কখনো 1টা থেকে 5খানা ল্যাডার অবধি জোড়া হয়। 5টা ল্যাডার, মানে এবারে কিন্তু 5খানা ল্যাডার জোড়া হয়েছে আর একটা পাহাড় যাওয়ার জন্য। হ্যাঁ, একটা ধরুন বরফের টুকরো থাকে তো, বড় ফাটল, সেই ফাটলে এই মাথা থেকে ও মাথায়,
মানে এই যে ফাটলটার ওপারে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ, 5টা ল্যাডার যোগ করে ল্যাডার জুড়ে 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 যেতে হবে, এতটা বড় হয়? এতটা বরফ হয় ওরে বাবা। ফাটল। আচ্ছা আচ্ছা তো আমার সময় 3খানা জুড়তে হয়েছিল, তার বেশি জুড়তে হয়নি। আচ্ছা। মানে যতবার আমি গেছি এসেছি 3টে ল্যাডার। এবারে দেখলাম এত বড় ফাটল ছিল যে 5খানা ল্যাডার জুড়তে হয়েছিল। তো খুব ভয় লাগার বিষয়, মানে যখন মাঝে ভয় থাকবো আমি মানে তখন তো আপনি যখন ওই ল্যাডারটা ক্রস করছেন মারাত্মক রকম আপনার কনসেন্ট্রেট করতে হয়। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরোন না এই শুয়ে শুয়ে? না না, দাঁড়িয়ে 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 পেরোনো হয়। আচ্ছা দুটো রোপ থাকে, আচ্ছা আচ্ছা দুটো রোপ টেনে, ওটা এক মানে কায়দা আছে, আচ্ছা, সেটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ তো সেইটা ওইভাবে আমরা ক্রস করতাম। এছাড়াও আপনার মানে স্নো বা আইসের অনেক রকম ভাগ থাকে, মানে কোনোটা সফট, কোনোটা হার্ড, কোনোটা ক্রিস্টাল টাইপ, হ্যাঁ মানে তো আপনি তো বুঝতে পারবেন না, সেগুলো ওখানে গেলে বোঝা যাবে। ব্ল্যাক আইস, হ্যাঁ, ব্ল্যাক আইস টাইপের, স্লিপ খেয়ে যায় সব। একদম একদম ব্লু আইস, সব রকম মিক্স থাকে আচ্ছা। ওখানে। আচ্ছা তো সেইগুলো পেরিয়ে যাওয়ার সময় মানে ভয় তো হয়নি, বরং অনেকটা মানে ওই অ্যাডভেঞ্চার যেটা আমি পছন্দ করি সেই অ্যাডভেঞ্চার লেগেছে। তো সেটা পেরিয়ে যখন গেছিলাম ক্যাম্প ওয়ানের পরিবেশটাও আলাদা, কয়েকটা হাম্প পেরোতে হয় মানে কুম্ভ আইসফলের পরে, আচ্ছা সেইগুলো বিরক্তিকর। মানে আমার কাছে ধরুন ক্লাইম্ব করাটা হ্যাঁ যতটা ইজি লাগে, ওই স্নো বা বরফের উপর দিয়ে হেঁটে যাওয়াটা প্লেন আমার ততটা কষ্টকর লাগে, আচ্ছা বোরিং লাগে। আচ্ছা তো সেইটা যেমন ক্যাম্প ওয়ানে থেকেছিলাম, ক্যাম্প ওয়ানে রোটেশনের সময়, তারপরে ক্যাম্প টুতে ওটাও প্রায় মানে গ্র্যাজুয়ালি ইয়ে হয়েছে, মানে অতটা ক্লাইম্বিংয়ে ছিল না, মাঝে একটা জায়গায় ছিল 90 ডিগ্রি ওয়াল ছিল প্রায় 10 মিটারের মতো, সেইটা ক্লাইম্ব করতে হয়েছে 90 ডিগ্রি ওয়াল একদম। ওটাকে মই দিয়ে করতে হয় কিনা না, রোপে জুমারিং করতে হয়। আচ্ছা আচ্ছা তো সেইটা টেকনিক্যাল ব্যাপার, ওটা করে ক্যাম্প টুতে পৌঁছেছিলাম। ক্যাম্প টু থেকে একটা জুমারিং পয়েন্ট আছে, সেই পয়েন্ট অবধি ফিরে এসেছিলাম। আচ্ছা আমি একবার আটকাবো, আমি জাস্ট জানতে চাইছি যে এই সময় টেম্পারেচার কেমন ছিল দিনের বেলা? টেম্পারেচার বেস ক্যাম্পে টেম্পারেচার -7 থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড যত উপরে উঠছে সব সময়। আচ্ছা এইবার যত উপরে উঠবো তত টেম্পারেচারটা কিন্তু কমতে থাকে। যেমন ক্যাম্প ওয়ানে ওই -15 থেকে -17 এরকম। -15 থেকে -17, মানে যত সহজে আপনি বলছেন এইবার আমরা ভাবছি তাই। হ্যাঁ ক্যাম্প টুতেও ওই রকম -20 কাছাকাছি নিচেই থাকে বা ওইরকম থাকে। আর ওর মধ্যে ক্যাম্প তাঁবুতে 3-তে আপনাকে গেলে, থাকতে হচ্ছে। হ্যাঁ ক্যাম্প 3-তে গেলে আপনার ধরুন -22-23 এরকম কাছাকাছি থাকে। ক্যাম্প 4-এ যাবেন, সেখানে এত গতিতে হাওয়া চলে, মানে টেন্টগুলোই মাঝে মাঝে উড়ে চলে যায় এরকম অবস্থা, মানে এত পরিমাণ হাওয়া চলে। আর তার সঙ্গে সঙ্গে স্নোফলও তো হতে পারে, স্নোফল মানে টেন্টের উপরে বরফের চাপা পড়ছে, কুচিগুলো আপনার উড়ে উড়ে আসে, আচ্ছা হ্যাঁ ওই হাওয়ার সঙ্গে সঙ্গে। এবার বাইরে থাকা খুব মুশকিল হয়। না এরকম হয় না যে টেন্ট আমি শুয়ে আছি রাত্রেবেলা অনেক বরফ পড়ছে, টেন্ট পুরো চাপা পড়ে গেল বরফে, এরকম না কি হয়? ওইটা খুব কম হয়, কেননা আমরা যখন ওয়েদার দেখে আমাদের যেতে হয়, যেটা আমরা বলি মানে এভারেস্ট উইন্ডো বলা হয়। ঠিক ঠিক ঠিক। কোন সময় ওয়েদার সব থেকে ভালো থাকবে এভারেস্টের মাথায়, সেইটা দেখে আমরা কিন্তু মুভ করতে হয় আমাদের। আচ্ছা আচ্ছা তো সেইটা দেখে গেলে ওই বিষয়টা হয়। ব্যাড ওয়েদারটা খুব কম পাওয়া যায়, আচ্ছা কেননা ওদের ওয়েদার রিপোর্টটা এতটাই স্ট্রং যে এই ওয়েদার খারাপের পরিমাণটা এখন খুব কম হয়। আচ্ছা যে এভারেস্ট উইন্ডোটা বলা হয় সেটা খুব কম হয় এটা। বেশ, আমরা বেস্ট ক্যাম্প 3-তে ছিলাম। আচ্ছা ক্যাম্প আবার ওই রোটেশনের সময় ওটা আবার ফিরে আসতে হয়। আচ্ছা তো ফিরে আসলাম, আসার পরে আবার এবার ওয়েট করা মানে এভারেস্ট উইন্ডোর জন্য। আমরা ক্যাম্প 3 কাছাকাছি থেকে ফিরে আসলাম, মানে রোটেশন করা মানে অর্থ হলো আপনি ওই ওয়েদারে গিয়ে আপনি মানিয়ে নিতে পারছেন কি না, আপনার কোনো আপনি ইলনেস ফিল করছেন কি না, বা শারীরিক কোনো প্রবলেম হচ্ছে কি না, সেইটা ওরা জাজ করে নেয়। মানে ক্যাম্প 3 থেকে আপনি আবার ক্যাম্প 2-এ ফিরে হ্যাঁ ক্যাম্প 3 না, তার নিচে থেকে। তার নিচে থেকে, আচ্ছা যাই হোক। এবার ওখান থেকে আবার বেস ক্যাম্পে ফিরে আসতে হয়। আচ্ছা। ওইটা করা হয় কেন, আমাকে জাজ করে নেয় যে আমি ফিট কিনা আচ্ছা আচ্ছা নেক্সট হাইতে আচ্ছা যাওয়ার জন্য। আচ্ছা এবার আপনি যদি নর্মালে ফিট হয়ে ফিরে আসতে পারেন এবং নর্মাল থাকতে পারেন, আপনি ফিট। এবার আপনি যদি ধরুন আপনার প্রবলেম এসে গেল, হেডেক হচ্ছে, আপনি মানে বমি হচ্ছে বা মাথা ঘুরছে, হ্যাঁ আপনার মারাত্মক রকম কফ অ্যান্ড কোল্ড হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে নিচে পাঠাতে হয়। তো যেটা হয়েছিল আমাদের সময়, খুম্বু কফটা এই ফ্লুটা খুব অ্যাক্টিভ হয়ে গেছিল, ফলে ওই সময় সবাইকে হয় নামচি বাজার, নয়তো কাঠমান্ডু পাঠাতে হয়েছে।
ম্যাক্সিমাম যারা মেম্বার ছিল, যারা এভারেস্ট ক্লাইম্ব করতে গেছিলো সবাইকে। আপনি আমি বুঝলেন। এবং মানে আমার কপাল ভালো এবং আমি এতটাই ফিট ছিলাম, আমি আর মহারাষ্ট্রের একজন, বাংলাদেশের একজন ছিল, আর কয়েকজন ছিল মানে চেক প্রজাতন্ত্র, এই কয়েকজন ফিট ছিলাম, তাদের আর নিচে নামতে হয়নি, ওখানেই ছিলাম। তারপরে যখন আমি 25শে এপ্রিল 2025-এ ওপর থেকে নিচে নেমে আসি রোটেশন করে। আচ্ছা, তারপর ওখান থেকে 10th মে অবধি আমাকে বেস ক্যাম্পে কাটাতে হয় এভারেস্ট উইন্ডের জন্য। আচ্ছা, তো ওই কয়েকদিন সময় কাটতে চায় না, মন খারাপ হয়, বিভিন্ন বাজে বাজে চিন্তা আসে মাথার মধ্যে, কিন্তু ওই সময়ের মধ্যে আমি কিন্তু মানসিকভাবে স্ট্রংও হচ্ছি। ঠিক। যখনই এবার আমার অ্যানাউন্স করলো যে এভারেস্ট উইন্ডো খুলবে অমুক তারিখ থেকে অমুক তারিখ, তখন আমরা রেডি হয়ে যাই যে এবার আমাদের সামিটে যেতে হবে। তো তারপরে যখন গেলাম খুম্বু আইসফল অতটা ডেঞ্জার মনে হলো না, চলে গেলাম। ক্যাম্প 2 এর পর থেকে অক্সিজেন শুরু হয়। এরপরে সমস্যা মানে অক্সিজেন আপনাকে নিতে হয়। আচ্ছা, না নিলে কি হবে, আপনার ওই হ্যাকে যেটা হয় মানে হাই অল্টিটিউড কার্ডিও অ্যাডেমা যেটা অক্সিজেন যদি ব্রেনে কম পৌঁছায় তাহলে আপনার মানে ডেথও হয়ে যেতে পারে, মানে সোয়েলিং হয় ব্রেনের মধ্যে, যে বলে স্কালের মধ্যে ব্রেনটা, ওটা অক্সিজেন না পেলে সোয়েল হয়, মোটে ফুলতে থাকে, একটা টাইম অবধি ফুলবে, তারপর আর ফুলবে না, আপনি ব্রেন অ্যাটাক স্ট্রোক হয়ে যাবে, ব্রেন স্ট্রোক, মারা যায়। তো যাই হোক, তো অক্সিজেন ওখান থেকে চালু হয়ে যায়, কম পরিমাণে দেওয়া হয়। এবার যত উপরে উঠবেন তত পরিমাণটা বাড়ানো হয়। ক্যাম্প 3-তে পৌঁছেছিলাম যত সম্ভব 11 তারিখে ভোরবেলায় স্টার্ট হয়েছিল, 12 তারিখে পৌঁছালাম ক্যাম্প 2, 13 তারিখে ওখানে থেকে 13 তারিখ থেকে ক্যাম্প চলে গেলাম ক্যাম্প 3-তে। ক্যাম্প 3-তে যাওয়ার সময় বেশ স্টিপ, আর ক্যাম্প 3টা হলো লোৎসে যে পিকটা আছে তার গোড়াটা হলো ক্যাম্প 3। আচ্ছা, আর ক্যাম্প 2টা হলো এভারেস্টের একদম পাদদেশ। আচ্ছা, তো ক্যাম্প 3-তে কাটালাম রাত। পরের দিন 14ই মে ক্যাম্প 3 থেকে আবার সেই ওই 70 ডিগ্রি গ্রেডিয়েন্ট। কখন স্টার্ট করেছিলেন? ভোরবেলা। আচ্ছা, ভোরবেলায়। এবার ওখানে মানে চড়া মানে কি, আপনার এই 70 ডিগ্রি মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, একদম। তারপরে এই হেঁটে ওঠা, ক্লাইম্ব করা, হ্যাঁ একদম, আচ্ছা, ওই জুমারিং লাগিয়ে। তারপর ওখান থেকে প্রথমে আসে আপনার লোৎসে ক্যাম্প 4, যেটা লোৎসে সামিট ক্যাম্প, সেইটা পেরিয়ে ইয়েলো ব্যান্ড, তারপরে জেনিফার স্পার, একটা খাড়া পাহাড় আছে, সেইটা ক্লাইম্ব করতে হয়, জেনিফার স্পার বলা হয়। সেইটা পেরিয়ে গিয়ে একটা বাঁক নিয়েই আপনার ক্যাম্প 4 গিয়ে প্রায় আধ ঘন্টা আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, টেন্ট ফাঁকা ছিল না। মানে টেন্ট ফাঁকা ছিল মানে টেন্ট, তার আগে ওই চেক প্রজাতন্ত্রের 2জন ছিল, তারা এসে ওই ক্যাম্প সামিট করে এসেছে, উপর থেকে নিচে এসে ওরা টেন্টের মধ্যে ঢুকে বসে আছে, আর বেরোচ্ছে না। বাবা, একজন অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, তো তাদের কোনো রকমে হবে ওদের বার করা হয়েছে, তারপর আমি ঢুকলাম, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বাইরে। ঢুকে আমি প্রায় 12:30টায় ঢুকেছিলাম, 6টার সময় বেরোবার কথা ছিল। রাত 12:30 ঢুকলেন? না, দুপুর 12:30 ঢুকলেন। হ্যাঁ। আর সন্ধ্যে 6টার সময় আপনি ওখান থেকে বেরিয়ে যাবেন আবার সামিট মানে রাত্রেবেলা যেতে হবে? এটা আমি শুনেছি, রাত্রেবেলা যেতে হবে। রাত্রেবেলায় সামিট 6টার সময় করলে কি হয়, ভোরে থাকতে থাকতে সামিট হয়ে যাবে। আচ্ছা, মানে সারা রাত আপনাকে চড়াই করতে হয়। আর একটা হলো, যে কোনো পিকে সামিট করার একটা মজা হলো, যত আপনি রাতে সামিট করবেন তত আপনার সুবিধা অনেক। কীরকম সুবিধা? দিনের বেলা স্নো মেল্ট হয়, আপনার এগোনো মুশকিল হয়। ঠিক। আর নাম্বার 2 হলো আপনি ভিজিবিলিটি কম হয়। আপনি দিনের বেলা যখন চড়বেন, বাপরে এত খাঁদ, এত বড় একটা ভয়ের ব্যাপার থাকে। রাতের বেলা আপনি লাইট যেটুকু করছে সেইটুকু পথ দিয়ে এগোচ্ছেন, দেখতেই পাচ্ছি না, দেখতে পাচ্ছেন না, আপনি চলছেন, এই একটা সুবিধা। আচ্ছা, তো আমি ওটা রাতটাই ফেভার করি, অনেকে দিনের ফেভার করে, সবাই দেখতে যাবে, আমি সেটা পছন্দ করি। তো আরও 2জন ছিল, একজন হলো আমেরিকার প্রবাসী আর কি, ভারতীয়, জিতেন্দ্র বলে। ও প্রায় 5টার সময় বিকেল 5টার সময় পৌঁছেছি ক্যাম্প 4। আমি 12:30টা। আর একটা মানে ইংল্যান্ডের একটা ভদ্রমহিলা ছিলেন, জুলিয়া নাম,
ও পৌঁছেছে 4:30টার সময়, 4:30 ও 5টা। আচ্ছা গিয়ে একটা টেন্টের মধ্যে ওই 3জন ধরে যেখানে, সেখানে ওই 3জন গেল আর তাদের 3জন গাইড, 6জন। এবার আমি একটা সাইডে পড়ে একদম পুরো চেপটে হয়ে পড়ে রয়েছি। আমি তো ঘুমটুম দিয়ে উঠে আছি একদম, আচ্ছা আচ্ছা কিন্তু আমি বেরোতে পারছি না, মানে এমন ঘিরে ধরেছে। আচ্ছা। 6টার সময় আমি বেরোতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ আমাকে তো বেরোলেই হবে না, আমাকে সেটা ড্রেস নিতে পরতে হবে, ক্র্যাম্পন পরতে হবে, জুতো পরা আছে, ক্র্যাম্পন, গ্লাস সব কিছু নিয়ে একদম অক্সিজেন ফক্সিজেন নিয়ে বেরোতে হবে। তো আমার যে গাইড চেঞ্জ হয়েছিল, যে মিংমা শেরপা বলেছিলাম, সে মিংমা শেরপা অসুস্থ হয়ে যায়, তাকে আমার সঙ্গে পাঠায়নি। দাওয়া শেরপা বলে একজন, তাকে দেওয়া হয়েছিল, ইয়াং ছেলে, খুব ভালো ছেলে, আমাকে খুব হেল্প করেছিল। তো সে আমাকে বারবার বলছে সাবজি বাহার নিকলে 6 বাজিয়া, 7টা বেজে গেল, তাও বাইরে বেরোতে পারছি না, এমনভাবে মানে কিছুতেই বেরোতে পারছি না। রাত 8টার সময় সেজে গুজে বেরোলাম আমরা, আচ্ছা 2 ঘন্টা লেটে। তারপরে আমরা দুজন চড়ছি, পাহাড় চড়ছি মানে। তখন আপনারা দুজনেই ছিলেন, আর কেউ ছিলেন আপনার সঙ্গে? না, এবার আগে পিছিয়ে আগে অন্যান্য তো আপনার থাকে। টিমে আর কি দুজনেই? হ্যাঁ, আমরা দুজনে। আচ্ছা মাঝে মাঝে 2-1জনকে ওভারটেক করছি। তো একদম কিছুটা প্লেন গিয়ে এবার খাঁড়াই, আচ্ছা। একদম মানে এভারেস্টের গা দিয়ে উঠছি আমরা, সাউথ কল। আচ্ছা উঠতে রাত 3টের সময়, মানে 3টে ঠিক আগে, মানে একটা গলি মতো পাহাড়, মানে সেইখানে গিয়ে না আমার মানে মনটা কেমন মনে হচ্ছে, বলতে দূর আর মানে পারা যাচ্ছে না, এরকম মনে হয়েছিল। হ্যাঁ হয়েছিল তা নয়, হয়েছিল একটু। তো তারপরেই যখন ব্যালকনিতে পৌঁছে গেলাম না, সেখানে গিয়ে একটু বসলাম, জল খেলাম, অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ হলো, অক্সিজেনের নবটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল, 3 লিটার পার মিনিট আচ্ছা করা হয়েছিল। নিচে যেখানে ক্যাম্প 2তে 0.5 লিটার পার মিনিট ছিল, সেটা ওখানে 3 হয়ে গেল। তারপরে এইবার যখন আবার শুরু করলাম, তখন ট্রাফিক জ্যামে পড়ে গেলাম। এভারেস্টের মাথায় ট্রাফিক জ্যাম? আচ্ছা, লাইন। এবার আমার এবার দাওয়া শেরপা যেটা আমাকে তাড়া দিয়ে নিয়েছিল, চলিয়ে সাবজি জলদি করিয়ে, তাড়া দেওয়ার কারণ আছে, কারণ অক্সিজেন লিমিটেড। ঠিক ঠিক। তো ওইটা যখন ট্রাফিক জ্যামে পড়লাম, আমার একটা সুবিধা হলো কি, ধীরে ধীরে সবাই উঠছে, আমি উঠছি, কারণ ওখানে তো ওভারটেক করতে পারবেন না। উঠতে আমরা একটা সময় আসলো যখন ওই হিলারি স্টেপে পৌঁছালাম। তার আগে খুব ন্যারো জায়গা দিয়ে আমাদের ক্রস করতে হচ্ছিল, সেই জায়গাগুলো খুব ডেঞ্জার, মানে দুদিকেই খাদ, মানে পড়লে কোথায় যাবো জানি না। মানে একটা আমি কল্পনা করি চোখের সামনে, মানে আপনি যাচ্ছেন, আপনার এদিকেও খাদ একদম নিচে, আপনি এদিকেও খাদ একদম, মানে এইভাবে যদি আমি তাকাই রাত্রেবেলা, মানে দেখতে পাচ্ছি কিছু দূর পারে আর দেখা যাচ্ছে কিছু নেই, এদিকেও তাই। আপনার দড়িও বাঁধা নেই যে আপনি পড়ে গেলে না, দড়ি তো রোপিং করা, যদি পড়ে যান তখন দড়িটাকে আপনাকে বাঁচাবে। হ্যাঁ, একটা থাকে সেফটি থাকে, আর একটা জুমারিং থাকে, জুমার লাগানো। জুমারিংটা মানে দুটোই সেফটি আছে। আমি জুমার খুলে দিলে আমার সেফটি আছে, দুটো একসঙ্গে খোলা যায় না। কিংবা আমি সেফটি খুললে জুমার থাকবে। আমি কল্পনা করছি রাত্রেবেলায় চারিদিকে অন্ধকার, দুদিকে খাদ, আপনি এগোচ্ছেন পিকের দিকে। এবার মাঝে মাঝে পাথর থাকছে, ক্লাইম্ব করতে হচ্ছে, মানে পাথরের অংশ। সব থেকে ডেঞ্জার পয়েন্ট যখন ভোর হয়ে আসলো, কিছুটা ক্লাইম্ব করার পরে দেখলাম চারিদিকে অল্প অল্প দেখা যাচ্ছে, আলো ফুটেছে। কিছু দূরে দেখলাম একটা লাশ পড়ে আছে, একটা ডেড বডি পড়ে আছে। প্রথম ডেড বডিতে একটু দূরে পড়েছিল। তারপর সেখান থেকে যেই আমরা হিলারি স্টেপে পৌঁছলাম, দেখলাম সামনে একদম সামনেই একটা বডি পড়ে আছে। কতটা ভয় লাগে বিষয়টা দেখে? ভয় মানে বলি, আমার গাইড এবং আমার সামনে একজন ভদ্রমহিলা পড়ে গেছিলেন, ফরেনার। মানে পড়ে গেছিলেন মানে নিচে? না, আমার সামনে যাচ্ছেন। আচ্ছা। সেই ফরেনার ভদ্রমহিলাটা আমার সামনে হচ্ছেন, তার গাইড তাকে টেনে নিয়ে যাচ্ছে প্রায়। এবার আমার গাইড কি করেছে, ওদেরকে সাইড দিয়ে একটু কায়দা করে ওভারটেক করে উপরে উঠে গেছে, হিলার স্টেপের উপরে উঠে গেছে। এবার আমি তো হিলার স্টেপ ফার্স্ট টাইম, আমার গাইড তো আগেও উঠেছে কয়েকবার। তো আমি হিলার স্টেপে গিয়ে আমি থমকে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার সামনে মহিলাটা আছে, তার আগে ইয়েটা আছে, ডেড বডিটা আছে। এবার ডেড বডিটা ক্রস করে যেতে হচ্ছে। এবার ভদ্রমহিলা যতবার যাচ্ছেন, ডেড বডিটা দেখছেন, পিছিয়ে আসছে। বাবা। তো আমি এবার আমার উপরে গাইডরা সব ট্র্যাক করছে, কারণ ওখানে গিয়ে দাঁড়ানোর কোনো জায়গা নেই, অক্সিজেনের ব্যাপার আছে, শারীরিক ক্ষমতা আছে। শারীরিক ক্ষমতা না ঠিক আছে, কিন্তু অক্সিজেনটা লিমিটেড। তো একরকম ওই ভদ্রমহিলাকে ঠেলে আমি তুলে দিয়েছিলাম, উঠতে পারছে না, ঠেলে তুলে দিয়েছি, মানে তো আমার পাটা ওই যে ডেড বডিটা ছিল,
ওর কাপড়ে আটকে গেছিলো, একটা ভয় লেগে গেছিলো যে কাপড়ে মানে পায়ে তো কাঁটা ক্র্যাম্পন থাকে, ক্র্যাম্পনে আটকে গেছিলো, তো একটা ভয় লেগেছিলো, আবার কেটে নিয়ে ধরলো পাটা। তো যাই হোক ওখানটা হিলারি স্টেপ ক্রস করে আরও কিছুটা যাওয়ার পরে সামিট পয়েন্ট চলে আসলো। তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সামিট পয়েন্ট চলে আসবে, এত সামিট পয়েন্ট একদম টপে আপনি উঠে পড়েছেন। একদম টপ। দেখলাম আমাদের আগেই একটা গ্রুপ, সম্ভবত ওটা ফিলিপাইন্স না, একটা কোনো একটা টিম ছিল, ব্রাজিল এরকম কিছু একটা ছিল টিম, 6-7 জনের, তারা খুব হইহুল্লোড় করছে দেখলাম। তো আমরা যাওয়ার পরে দেখলাম ওরা আস্তে আস্তে নেমে আসছে, ওরা আগে গেছিলো। তো আমি ওই 6:45 সাবমিট করেছি, প্রায় 15 মিনিটের মতো ছিলাম, ছবিটি ভিডিও তুললাম, আনন্দ হচ্ছিল। এক্সপিরিয়েন্স মানে একদম ওয়েদার ক্লিয়ার ছিল, সকালবেলা 6:45 বুঝতে পেরেছেন, পুরো ক্লিয়ার একদম আকাশ, চারিদিকে পাহাড়গুলো মানে সব নিচু লাগছে। হ্যাঁ, ওই লোপসে যেটা আমি বললাম, বা পাশে লোৎসে আছে সেটাকেও নিচু লাগছে, মানে সব থেকে উপরে দাঁড়িয়ে আছে আর কি। সেই অভিজ্ঞতাটা হয়েছে, ভিডিও করলাম, করার পরে আমরা দুজন আবার নামতে আরম্ভ করলাম। এখানে বলতে চাইছি যে আমি শুনেছি, বইয়ে পড়েছি যেগুলো, সেটা হচ্ছে যে ওঠা বরং সহজ, নামা খুব কঠিন। কেন এটা নামা কঠিন? কেন কঠিন? তার কারণ হলো ওই মানে আপনি যখন নিচে নামছেন, আপনার বডি ওয়েটটা, ভরবেগ যেটা, মানে আপনি তো একটা গতিতে নামবেন, আর বডির ওয়েট সেটা পুরো পায়ের ওপর পড়ছে। এবার পাটা তো একটা ওয়েটটা লিমিট, এবার ওই স্লোপে আপনি নামছেন, হড়কে যাওয়ার ভয় থাকে, হ্যাঁ, বা ওই ওয়েটটা পা নিতে পারে না ওই স্লোপে, তার ফলে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তারপরে আপনার এই যে সারা রাত আপনি ক্লাইম্ব করেছেন, যে থকানটা থাকে, মানে একটা কি বলবো, হ্যাঁ শরীর দেয় না, সেই ব্যাপারটা থাকে। এই সব কিছু মিলিয়ে ওই জিনিসটা হয় আর কি, অ্যাক্সিডেন্টটা। তো হিলারি স্টেপে এসে আবার সেই ট্রাফিক জ্যামের মতো, তো যে কোনো রকমে ঠেলে ঠুলে নিচে নামতে হয়েছে। এই অ্যাক্সিডেন্টগুলো ওই করেই হয়। ওখান থেকে নেমে এবার যখন নিচে নামছি, তখন দেখলাম আমার জল ফুরিয়ে গেছে, খাওয়ার জল। ওই মানে ব্যালকনি থেকে ক্যাম্প 4 অবধি গলা ফেটে গেছে, কিন্তু কারোর কাছ থেকে কোনো জলের সাহায্য পাইনি। কতক্ষণ তাও সময় লেগেছিল মানে নামতেটা? মোটামুটি জল পাইনি প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা পরে নামতে হয়েছে পরিশ্রম করে। একদম এবং তার সাথে সাথে আমার পায়ে, ডান পায়ে সম্ভবত এই গোড়ালিতে চোট লাগে। মানে একটা বোকার মতো প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই বরফ তুলে খাওয়া যায় না? না, ওরে বাবা, কেন? বিষাক্ত তো। বিষাক্ত কেন? হতেই পারে বিষাক্ত জিনিস। আচ্ছা। আর আপনি ওই ঠান্ডায় খেলে তো আপনার উল্টো, হ্যাঁ আচ্ছা, একদমই না। ওই ভুলটা তো একদম না, আমরা খুব ভুল করা না, ওই ভুল একদমই করা যাবে না। এমনিতেই ফ্রস্ট বাইট হয়ে যায় হাতে। হ্যাঁ, ফ্রস্ট বাইটের ব্যাপারটা বলুন না, কখন ওইসব খেলে হয়তো আমার জিভেই ফ্রস্ট বাইট হয়ে জিভ কেটে বাদ চলে যাবে, হতে পারে। তো ওটা চিন্তাই করা যায় না। তো ওই যে জল পাইনি, সেইটা ভাবিয়েছে, এবং পরবর্তীকালে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাবো, যে জল ওই 1 লিটার নিয়ে গেলে হবে না, 2 লিটার নিয়ে যেতে হবে। আপনাদের ক্যারিও করতে হবে, তার জন্য বই তো সে ক্যারি করা যাবে, কিন্তু ওই জল না পাওয়ার কষ্টটা। আমি ক্যাম্প 4-এ এসে অরেঞ্জ জুস বানিয়েছিল একজন, মানে বড় গ্লাসে 2 গ্লাস খেয়ে নিয়েছিলাম, তাতেও টেস্টটা মেটেনি। এবং নিচে নেমে বাড়িতে আসার পরেও আমার ওই টেস্টটা মেটেনি। সবসময় মনে হতো টেস্টটা পাচ্ছে। ওটা একটা মেন্টালি একটা, হ্যাঁ জানি না, প্রায় সপ্তাহখানেক ওটা ছিল। তো তারপরে এবার আমি নিচে নামতে পারলাম না। ক্যাম্প 2-তে নামার কথা ছিল, ক্যাম্প 3-তে এসে আমি আর নামতে পারলাম না। আমার গাইড খুব রাগ করছিলেন যে না, ক্যাম্প 2-তে যেতে হবে, আমি পারলাম না। তো সেখানে থেকে গেলাম। পরের দিন ক্যাম্প 2 এসে ঠিক নাস্তা করেছি সকালে 6টার সময় রওনা দিয়ে। ক্যাম্প 1-এ তখন থাকার কোনো জায়গা নেই, সব তুলে দিয়েছে ক্যাম্প 2। আচ্ছা। সেখানে না থেকে খুম্বু আইসফল রুট চেঞ্জ হয়ে গেছে দেখলাম, অনেক রুট চেঞ্জ হয়ে গেছে। রুটটা চেঞ্জ হয় কেন? ওই বরফ সেরাকগুলো পড়ে যায়, ফাঁক হয়ে যায় বেশি। আচ্ছা। হ্যাঁ, তার মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটেছিল, সেটা বললাম না, মানে সেটা রোটেশনের সময় হয়েছিল। মানে একটা সেরাক পড়ে গেছিলো, মানে আমরা খুব রিস্ক নিয়ে পার হয়েছিলাম, সেটা রোটেশনের সময়। চোখের সামনে দেখেছেন মানে আপনার? হ্যাঁ, চেনা মানুষ একজন যে একটু আগে বেরিয়েছিল, এখন মারা গেছে, এরকম? না, এরকম দেখিনি। মানে মৃতদেহ দেখেছেন? হ্যাঁ, মৃতদেহ দেখেছি। সেটা বলছি, যখন ক্যাম্প 4 থেকে ক্যাম্প 3-তে নামি, তখন একজন ওই ফিলিপাইনে যে একজন ভদ্রলোক মারা গেছিলেন, মানে জাস্ট মারা গেছে,
মানে যাওয়ার সময় দেখিনি, আসার সময় দেখলাম তাকে রোপিং করে রাখা আছে পাশেই, তো সেটা দেখেছিলাম। তারপরে ওই সোজা একদম ওই দিনই নেমে গেছিলাম বেস ক্যাম্পে, সেটা সম্ভবত 16ই মে। 17 তারিখে আমি বললাম আর থাকবো না ওখানে। 17 তারিখে হেঁটে হেঁটে নেমেছি আমি, আর ওই মিংমাজি আমার জন্য ওয়েট করেছিল। আমাকে ওখানে সম্বর্ধনা দেওয়া হলো বেস ক্যাম্পে, জড়িয়ে ধরলেন উনি যে সবজি আপকা जो सपना था पूरा हो गया, ठीक है, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওরা কি হয়, ওরা আপনি যত টিপস দেবেন ওরা খুশি বেশি, সে তো স্বাভাবিক ব্যাপার, ওরা ওদের ইনকামই ওইটা। ঠিক ঠিক। তো আমি বললাম ঠিক আছে তোমাকে কিছু টিপস দেবো, তো ওকেও দিতে হয়েছে, একেও দিয়েছি এক্সট্রা টিপস। তো ওখান থেকে পর ধাপে ধাপে চলে আসলাম, এবং তারপর মনটা ভালো লাগছিল যে নিচে নামছি। কাঠমান্ডু 2 দিন কাটালাম, এখানে 25 মে পৌঁছালাম। তারপর তো ইতিহাস হয়ে গেল। এখানে এসে আমাদের সাংবাদিকরা যারা আছে তারা তো একদম ঘিরে ধরে আমাকে সম্বর্ধনা, এখানে অনেক কটা সংস্থা ছিল। তাও তো এখনো বর্ধমানে মানুষ জানে না, এটা একটা ব্যাপার। মানে হ্যাঁ, আমরা বর্ধমানে হয়তো, অনেকেই জানে না, কিন্তু হয়তো শুনেছে হ্যাঁ একটা ছেলে বর্ধমান থেকে করেছে, অনেকেই জানে না, আমরা না এটা ভাবতেই পারি না, কল্পনাই করতে পারি না যে এভারেস্ট মানে আমরা চাপবো, আমরা এভারেস্ট চড়বো। তাই এই জন্য হয়তো না এই ব্যাপারে আমরা তো ইন্টারেস্ট দেখাই নেওয়ার সময়, কিন্তু মানুষের তো ইন্টারেস্ট দেখানো উচিত, কারণ এটা তো ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ সবই তো ভালো হয়। এইবার আমি ওই ব্যাপারটায় আসছি, সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের আন্ডারে যতগুলো ক্লাব আছে তার থেকে অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে বেশি ক্লাব আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ঠিক, আচ্ছা। এবং সব থেকে দুঃখের ব্যাপার যে প্রত্যেক ডিস্ট্রিক্টে 2, 3, 4 করে ক্লাব আছে যারা আইএমএফের আন্ডারে আছে। আচ্ছা, সেইখানে কেন বর্ধমানের একটাও ক্লাব নেই, সেইটা আইএমএফকে ভাবায়, আমাকে ভাবাচ্ছে। এবং আমি চেষ্টা করেও পারছি না। মানে অনেক ছেলেমেয়েরা ঘুরে ঘুরে বেড়ায়, আমার কাছে এসেছিলো বর্ধমানে কিছু ছেলে, যে তারা ট্রেনিং করে। এটাই বিষয়, মানে রোড ম্যাপটা আমরা জানি না যে কিভাবে তারা কিন্তু ওই কিছুটা এসে আবার পিছিয়ে যায়। এখানে একটা উদাসীনতা আছে, মানে ক্লাবের বা মানুষের ভাবনা চিন্তার একটা উদাসীনতা আছে। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তো আমি জানতে চাই যে সমস্ত ছেলেরা এখন বড় হচ্ছে, 11-12 পড়ে, কলেজে পড়ে, তাদের রোড ম্যাপ কী? তারা যদি আগামী দিনে মাউন্টেনিং করতে চায় বা এভারেস্ট পিক করতে চায়, কীভাবে শুরু করা উচিত? কোন রোড ম্যাপ তাদের, কী করলে আমি এভারেস্টে উঠতে পারবো? আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন। মানে মাউন্টেনিং করতে পারবো, এভারেস্ট অনেক বড় কথা বললাম, মাউন্টেনিং কীভাবে করতে চাই। তো খুব ভালো কোশ্চেন। আমরা যারা সিনিয়র মাউন্টেনিয়ার আছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সবাই যে এভারেস্ট করেছে তা নয়, হাতে গোনা কয়েকজন এভারেস্ট করেছি। তাছাড়াও প্রত্যেক বছর বিভিন্ন ক্লাব আছে, সেখান থেকে তারা এক্সপিডিশন বা অভিযানে যায়। এবছরও প্রচুর আমার কল এসছে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য আমি যেতে পারিনি। তো সেই সব ক্লাব থেকে আমরা প্রত্যেক বছর কী করি, রক ক্লাইম্বিং কোর্স করাই। আচ্ছা, এই সুযোগটা তো আমাদের সময়টা অত ভালো ছিল না, এখন এই সুযোগটা এসছে। তো বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দল বেঁধে কিন্তু আমাদের এই ক্লাবের, আমার ক্লাব নয়, বিভিন্ন ক্লাব, গতবারে যেমন 3খানা আমি আরসিসি করেছি বিভিন্ন ক্লাবের হয়ে। এবারে সংখ্যাটা হয়তো বাড়বে, কারণ ডিমান্ড আছে, যে ইনস্ট্রাক্টরের ডিমান্ড আর কি, আমরা যারা শেখাই আর কি। তো সেখানে ভিড় কিন্তু দিনকে দিন বাড়ছে। আগে যেখানে 40 জন ছাত্রছাত্রী পাওয়া মুশকিল হতো, এখন সেটা 90, 100, 120 জন ছাত্রছাত্রী নিয়ে আমাদের যেতে হয়। ঠিক। তো আগ্রহ বাড়ছে এবং পাহাড়ের প্রতি টান বাড়ছে। তারা শিখছে পাহাড় কী জিনিস এবং কিভাবে পাহাড়কে চেনা যায়। শুধু যে পাহাড় ক্লাইম্ব করা তা তো নয়, পাহাড়ের সঙ্গে পরিচিতি ব্যাপার আছে, যে সেখানে ওয়েদার সম্বন্ধে, পাথর সম্বন্ধে, গাছপালা সম্বন্ধে, সেগুলো শিক্ষাও আমরা দিই। তো সেইভাবে আমরা ট্রেনিং দিচ্ছি আর কি, এবং আশা করি এই ট্রেনিংগুলো পেয়ে ভবিষ্যতে তারা একজন পর্বতারোহী হয়ে উঠতে পারবে। এবার আমি কেন বলছি, বর্ধমানের মতো জায়গায় যদি একটা এরকম ধরনের ক্লাব পেতাম, তাহলে আমাদের মতো যারা ইনস্ট্রাক্টর আছেন তারা আরও কিছু ছাত্রছাত্রীদের এই মাউন্টেনিংয়ের ব্যাপারে হয়তো দিশা দেখাতে পারতাম। যাই হোক, আমি ওয়েস্ট বেঙ্গলের তো কিছু পাচ্ছি, এবং এখানকার যারা অভিভাবক আছেন তারাও কিন্তু আমাকে দেখে আগ্রহ দেখিয়েছেন। তারা বলেছেন যে আমার ছেলেমেয়েদের আপনি যে ক্লাবে নিয়ে যাবেন বলবেন, আমি পাঠিয়ে দেবো। ঠিক ঠিক। তো এই আরেকটা ব্যাপার হলো, এই আগ্রহটা মাউন্টেনিংয়ের ব্যাপারে কেন বাবা মাদের নেই, তার কারণ হলো এমনই একটা স্পোর্টস, অ্যাডভেঞ্চার স্পোর্টস,
যার কোনো দর্শক হয় না, ঠিক হ্যাঁ, কথা। আর যার যে স্পোর্টসের কোনো প্রতিপক্ষ হয় না, আচ্ছা, মানে কারণ আমি আমার কোনো প্রতিপক্ষ নেই, আমি একাই চড়ছি, একাই নামছি, এরকম প্রতিপক্ষ ব্যাপার। নেচার, প্রতিপক্ষ Nature, আমাদের nature। নেচার সবসময় এই বাদ একটা, আর এখানে একটা জিনিস যেমন ক্রিকেটের বা ফুটবল বলুন, সেখানে ইনকামের একটা ব্যাপার আপনি আছে, আর্ন করতে পারেন, আর্ন করতে পারবেন, আমরা এখানে খরচা হবে। কিন্তু খরচা হয়। হ্যাঁ, ঠিক। এইসব দেখে বাবা মারা, কোনো বাবা মাই চাইবে না যে আমার বাচ্চাদের এরকম জায়গায় একটা ঠেলে দিই, বা প্লাস মৃত্যু ভয় একটা ব্যাপার থাকে। মৃত্যু ভয় একটা থাকে। মৃত্যুটা তো ধরুন আপনি ট্রেন নয়, আপনি গেলে তো আপনার রিস্ক হয়ে যাবে। তো এই সব ব্যাপারের জন্য কিন্তু বাবা মাদের খুব একটা আগ্রহ থাকে না। তো আরেকটা যেটা ব্যাপার সেটা আমি লক্ষ্য করছি, সেটা হলো গভর্নমেন্ট থেকে ধরুন যারা এশিয়ান বিভিন্ন ধরুন সুইমিংয়ে যাচ্ছে, রানে যাচ্ছে, অ্যাথলিট যারা আছেন, তাদের জন্য যে পরিমাণ টাকা বা কি বলবো পুরস্কার ঘোষণা করা হয়, মাউন্টেনারদের ক্ষেত্রে সেটা করা হয় না। তো সেই জন্য আর কি ইন্টারেস্টটা মানে খুব কম। ঠিক ঠিক। তো আমরা চেষ্টা করছি সেটা গভর্নমেন্টের সঙ্গে কথা বললে, আমরা যারা সিনিয়র আছি চেষ্টা করছি, কিন্তু জানি না গভর্নমেন্ট কতটা সাহায্য করবে। আপনাকে তো বললাম এর আগে, গভর্নমেন্ট এই সব ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট দেখান না, বিশেষ করে মাউন্টেনিংয়ের ব্যাপারে। তো এই ব্যাপার আছে, যদি গভর্নমেন্টও এগিয়ে আসে, কিংবা লোকাল যে গভর্নমেন্ট মানে প্রশাসনিক ডিএম থেকে আরম্ভ করে এসডিও যে এইসব লেভেলে এরাও যদি হেল্প করে কিছুটা, তাহলেও সম্ভব করা ভালো। কিন্তু আমি সেই দিশাটা দেখতে পাইনি এখানে, ফলে আমিও নিজেই আপসেট এই ব্যাপারটা নিয়ে। কেননা এখনও পর্যন্ত আপনি যেটা বললেন, বর্ধমানের একজন এভারেস্ট করে এসছে, তার সম্বন্ধে অনেকেই জানে না, অনেকেই জানে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা, এই যে নেগলিজেন্সি, যে না জানার একটা ব্যাপার, এটা সত্যি বেদনাদায়ক আর কি। আমি তাও দেখেছি এই পিয়ালি বসাক ম্যাডামকে, তো উনি তো অর্থের অভাবে তো মানে পিক করতে পারছেন না। তো এটাও একটা ব্যাপার, আমার স্ট্যামিনা আছে, আমার শক্তি আছে, কিন্তু অর্থ নেই আমার, তো আমি পাচ্ছি না। আমার আমাকে আটকে ক্ষেত্রেও, দেওয়া হচ্ছে। সবাইকার ক্ষেত্রে সবার আমার তাই। ক্ষেত্রেও তাই, আমি সবার অর্থের ক্ষেত্রেই অভাবে অনেক কিছু পিছিয়ে আসতে হয়। আরেকটা ব্যাপার হলো, দুঃখজনক বিষয়টা, হ্যাঁ, দেশের আরেকটা ব্যাপার নাম হলো আলটিমেটলি। এই যে মানে মানে আমি একজন আমাকে নিয়ে মানে সাংবাদিক মহলেও মনে হয় কোনো কম্পিটিশান নেই। ধরুন একটা বর্তমান পেপার বা আনন্দবাজার পেপার কেউ আমার সম্বন্ধে লিখছে, হ্যাঁ, ইন্টারেস্ট আনার জন্য, কিন্তু আমার সঙ্গে একজনাই লিখবে, আর কেউ লিখবে না, তাহলে সেখানেও কোনো কম্পিটিটর নেই। ঠিক ঠিক। মানে ভারতে ক্রিকেট বাদ দিয়ে বাকি স্পোর্টস হ্যাঁ, কতটা গুরুত্ব ধরুন দেওয়া হয়, সেটা বিরাট mountain কে কোহলিকে অনেক নিয়ে অনেক যতটা মাতামাতি হয়, সেটা ক্রিকেটারদের সচিন টেন্ডুলকারের মেয়ে যতটা ক্রিকেটারদের মাতামাতি নিয়ে হয় অতটা হয় সব না। পেপারগুলোতে, সেই যে কম্পিটিশন বলছি, হ্যাঁ। সেই কম্পিটিশনটা এখানে একজন হয় না। মাউন্টেনিয়ারকে নিয়ে মাউন্টেনিয়ার তো অনেক দূরের কথা, মানে আমি বলছি ফুটবল, বাস্কেটবল, ভলিবল নিয়েও তো অতটা হয় না। আরেকটা দেখবেন খুব যে দুঃখের বিষয়টা এটা একটা স্পোর্টস, তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো স্পোর্টসের একটা পেজ হয় হ্যাঁ, আমাদের প্রত্যেক ঠিক, পেজে, ঠিক ঠিক। সেখানে কিন্তু মাউন্টেনিয়ারিংটা স্পোর্টসের আমরা পেজে কোনোদিন অ্যাড করা হয়নি, বা তাদের চিন্তা ভাবনাই নেই। আমরা ছোট থেকে তো পড়তাম, একদম আনন্দবাজার শেষ পাতা প্রথমে খুলতাম, প্রথমে খেলার খবর পড়তাম, সেখানে মাউন্টেনিং পেতাম না আমরা না, অবশ্যই। দেখবেন সব খবরই ক্রিকেটই ছিল মাঝে কোথাও একটা লেখা আছে। মাঝে কোথাও লেখা আছে। তো এই যে ভাবনা চিন্তাগুলো যদি পরিবর্তন না হয়, মাউন্টেনিংয়ে কোনোদিন উন্নতি আসবে না আমার মনে হয়। যাই হোক, আমি একদম শেষ প্রশ্ন করছি আপনাকে, যে আপনি এরপরে আপনার কি প্ল্যান বা কি করার ইচ্ছা আপনার আছে? এরপরে যদি বলেন, একটা ইন্দো বাংলা সাইকেল এক্সপিডিশন আছে, সেটা মাউন্টেনিং, মানে আমি এভারেস্টার ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের একজন এভারেস্টার আছেন, উনি দুজন মিলে একটা ইন্দো বাংলা সাইকেল এক্সপিডিশন প্রায় 2000 কিলোমিটারের করার ইচ্ছা আছে ডিসেম্বর মাসের দিকে। সেটা একটা মাথায় ঘুরছে, এখনও প্রাথমিক চিন্তা ভাবনা। আর পাহাড় যদি বলেন, মেয়ের আগে আমি কোথাও যাব না, তার মধ্যে এই রক ক্লাইম্বিং কোর্সগুলো করাবো। আচ্ছা, অবশ্যই মে থেকে আপনারা একটা কিছু ভালো খবর পাবেন, বড় কিছু, এবং মে এবং সেপ্টেম্বরে অবশ্যই একটা বড় খবর পাবেন। দুটো খবর আপনাকে বলে রাখলাম। কোথায় যাব এখনই বলতে পারছি না, কিন্তু দুটো বড় 8000-এর উপরে করার আমার টার্গেট আছে। তার মধ্যে একটা কাঞ্চনজঙ্ঘা বুঝতেই পারছি। 8000 না, কাঞ্চনজঙ্ঘা আমি বলবো না, কাঞ্চনজঙ্ঘা আমার লিস্টে নেই। খুব কঠিন না? না, কঠিন না, আমার লিস্টেই নেই। আচ্ছা, লিস্টে নেই। আচ্ছা, লিস্টেই নেই। মানে ধরুন এগুলো একটা মানসিক ব্যাপার কাজ করে, তো যে আমি ওখানে যাবই। যেমন মানাসুলু আমি যাবই। আচ্ছা, কোথায়? মানাসুলু, আচ্ছা, এটা হলো সম্ভবত 8 ফিট হাইস্ট পিক। আচ্ছা, এটা একটা আমরা হিন্টস পেলাম, একটা এটা পেলেন, এটা সেপ্টেম্বরে যাব 2027, এটা একদম ফাইনাল।
কিন্তু মে মাসে কোথায় যাবো সেটা আমি এখন বলবো না, সেটা পরে অ্যানাউন্স করবো। একদম, আমরা অবশ্যই দেখতে থাকবো। একদম। তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা সবাই চাই আপনি আরও অনেক উন্নতি করুন, বর্ধমানের নাম উজ্জ্বল করুন এবং অনেক অনেক পর্বত শিখর আপনি আরোহণ করুন। খুব ভালো লাগলো এবং আপনাকে দেখে যেন ইয়ংস্টাররা আরও ইন্সপায়ার হয়, এটা সবচেয়ে বড় কথা। আগামী দিন যেন পাহাড়ের কাছে যায় এবং তারা বুঝতে পারে যে আমরা পৃথিবীতে কত ছোট পাহাড়ের তুলনায়। আমার সামনে এই বড় পাহাড়, আমার অহংকার, আমার জেদ এই পাহাড়ের কাছে কিচ্ছু নয়। আমার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ুক, মেন্টাল স্ট্রেংথ বাড়ুক, কিন্তু অহংকার কমুক, এটাই তো আমরা চাই। ঠিক আছে, আপনাকে দেখে যেন মানুষ শেখে। যারা যান তারা এই জুতোগুলো পরে যান, বিরাট বড় জুতো একটা হাতে ধরে বসে আছি, আমি খুব গর্ব বোধ করছি। সৌমেনদা এই জুতো পরে এভাবে শুনেছিলেন, তো কেমন বড় জুতো একটু বলুন না কেমন জুতো কাজ। অ্যাকচুয়ালি এই জুতোটা একটু ওল্ড মডেল এবং এখন যে নতুন মডেলগুলো হয়েছে সেগুলো চেনটা এরকম ঘুরিয়ে পেঁচিয়ে করা আছে, সেইটা শেরপারা খুব একটা পছন্দ করেনি যারা গাইড করি। তো এই জুতোটা খুঁজতে গিয়ে আমাদের প্রায় থামেল যে মার্কেট আছে নেপালে প্রচুর খোঁজাখুঁজি পরে আমার সাইজের এই জুতোটা পেয়েছিলাম। তো এই জুতোটা পাওয়ার পরে খুব আনন্দ হয়েছিল আমার যে গাইড নির্মা শেরপার, যে সাথে একটা ভালো জিনিস দিতে পারলাম। আর ওই জুতোটার টিকসইটাও কম, আর এটার দাম 90,000 নেপালি মুদ্রা। 90,000 নেপালি মুদ্রা। তো সেই টাকা দিয়ে এটা কিনতে হয়েছে, জানি না ইন্ডিয়ান কত হবে। এটা 3টে লেয়ার ছিল না? 3টে লেয়ার আছে না? হ্যাঁ, দুটো লেয়ার, দুটো লেয়ার আছে। আচ্ছা, এটা একটা আছে, ভেতরে একটা এটা আছে। উপরে পার্ট, ভেতরে একটা আছে। ভেতরে একটা পার্ট আছে, এটা চেন প্লাস চিপ দিয়ে আছে। এটা এই ভিতরের পার্ট একটা আছে, এটা খোলা যায়, হ্যাঁ। আর এই উপরের পার্ট আছে, এই দুটো পার্টেই বাঁধা হয়। এখানে লেস দিয়ে ভিতরের পার্টটা আর উপরের পার্টটা আলাদা লেস আছে। দারুণ বিষয়, দারুণ বিষয়। আমার আর এরপরে এইটা চেন দিয়ে দুটো টাইট করে বাঁধার পরে এটা চেন দিয়ে রাখানো হয়, চেন দিয়ে রাখার পরে এটা চিপ দেওয়া হয় যাতে বরফগুলো পায়ের মধ্যে না ঢোকে। আর নিচে এটা যখন আমরা বরফে ক্লাইম্ব করি তখন এখানে ক্র্যাম্পনটা দেওয়া হয়, এদিকে আছে, সব ভিতরে আছে এবং বের করা হয়নি। এরপরে ক্ল্যাম্প করে দেওয়া হয়, দিয়ে এখানে যে ওদের টাই করা আছে সেই টাইটা এখানে নট বাঁধা হয়, দিয়ে তারপরে যা করা সেটা বা কী বলে ক্রসিং করা, ল্যাডার ক্রসিং সব ওইভাবেই করা হয়। দারুণ বিষয়। এইটা করে সাবমিট করেছি এভারেস্ট। একটা বর্ধমানের জন্য, বর্ধমানের প্রথম মানুষ সেটা একটা ভালো জিনিস। তো ওটা আমার কাছে রয়ে গেছে। এবার ইন ফিউচার যখন কোনো 8,000 উপরে যাবো তখন এটা ইউজ করবো, ইচ্ছা আছে। থ্যাংক ইউ।